আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। বিংশ শতাব্দীর একেবারে শেষ ভাগের কথা একটু ভাবুন তো, কিভাবে সোভিয়েত ইউনিয়নের পতন বিশ্ব রাজনীতিকে রাতারাতি পাল্টে দিয়েছিল, ঠিক কিভাবে ঘটেছিল ইতিহাসের অন্যতম বড় এই ভূ-রাজনৈতিক পালাবদল। চলুন আজ গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। শুরুতেই ১৯৮৯ সালে সাধারণ মানুষের হাতে বার্লিন প্রাচীর ভেঙে পড়ার ঐতিহাসিক দৃশ্যটার কথা কল্পনা করুন। এটা কিন্তু নিছক ইট পাথরের কোনো দেয়াল ভাঙার ঘটনা ছিল না। আক্ষরিক অর্থেই এটা ছিল একটা গোটা যুগের অবসানের সবচেয়ে বড় আর জীবন্ত প্রতীক। প্রায় ৭০ বছরের এই বিশাল আর জটিল ইতিহাসকে কোনো রকম পক্ষ না নিয়ে একদম বস্তুনিষ্ঠভাবে বোঝার জন্য আমরা পুরো বিষয়টাকে ৫টা ধাপে ভাগ করে নেব। প্রথমে সোভিয়েত ব্যবস্থা, এরপর পতনের কারণ, তারপর পতনের সময়রেখা, শক থেরাপির বাস্তবতা এবং সবশেষে ভারত ও সোভিয়েত পরবর্তী বিশ্ব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ, সোভিয়েত ব্যবস্থা, আদর্শ এবং বাস্তবতা। এই বিশাল সাম্রাজ্যের পতনের আগে এর মূল ভিত্তিগুলো আসলে কি ছিল সেটা আমাদের একটু তলিয়ে দেখতে হবে। এই যে ইতিহাস, এর শুরুটা কিন্তু বেশ চমকপ্রদ। ১৯১৭ সালের রুশ বিপ্লবের পরপরই ভ্লাদিমির লেনিন এমন একটা সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন যেখানে সবাই সমান হবে, আর সেই সমতা নিশ্চিত করতেই রাষ্ট্র এবং কমিউনিস্ট পার্টিকে দেয়া হয়েছিল সর্বময় ক্ষমতা। শুনতে বেশ দারুণ লাগে, তাই না? এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপারটা হচ্ছে তৎকালীন পশ্চিমা বিশ্বের সাথে এদের পার্থক্যটা। একদিকে সোভিয়েত মডেলে রাষ্ট্রের হাতে সব নিয়ন্ত্রণ, জমি, সম্পদ সব, এমনকি শিক্ষা বা চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলোতেও রাষ্ট্র ভর্তুকি দিত। আর ঠিক উল্টো দিকে পশ্চিমা পুঁজিবাদী বিশ্বে চলছিল পুরোপুরি বাজার চালিত, ব্যক্তিগত মালিকানার এক ভিন্ন স্রোত। একটু সামনের দিকে এগোলে আমরা দেখতে পারি জোসেফ স্টালিনের আমল। তিনি অত্যন্ত দ্রুতগতিতে শিল্পায়নের মাধ্যমে এই সোভিয়েত ব্যবস্থাকে রীতিমতো এক লৌহ কঠিন রূপ দিয়েছিলেন। কিন্তু ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় এই দ্রুত উন্নতির আড়ালেই রাষ্ট্রযন্ত্র ক্রমশ হয়ে উঠেছিল চরম আমলাতান্ত্রিক এবং বেশ কর্তৃত্ববাদী। এরপর আসলো লিওনিড ব্রেজনেভের সময়কাল। হ্যাঁ, সামরিক দিক দিয়ে তারা তখন পশ্চিমাদের সাথে একেবারে সমানে পাল্লা দিচ্ছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে সোভিয়েত অর্থনীতি তখন ধুঁকতে শুরু করেছে। প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে পড়ার পাশাপাশি ১৯৭৯ সালের আফগান আগ্রাসনের মতো ঘটনাগুলো তাদের এক গভীর অর্থনৈতিক স্থিরতার দিকে ঠেলে দেয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, পতনের কারণ, অভ্যন্তরীণ ফাটল। চলুন দেখি কিভাবে একেবারে ভেতরের এই সমস্যাগুলো একটা পরাশক্তিকে একটু একটু করে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই সময়ের একটা বেশ জনপ্রিয় রাজনৈতিক কৌতুক শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, রাষ্ট্র থেকে কৃষকদের জিজ্ঞেস করা হলো, কমরেড, এবছর ফসল কেমন হলো? কৃষক উত্তর দিল, ঈশ্বরের কৃপায় আমাদের তো আলুর পাহাড় জমে গেছে। তখন বলা হলো, আরে, ঈশ্বর বলে তো কিছু নেই। কৃষকের সোজাসাপটা জবাব, হ্যাঁ, আর আলুর পাহাড় বলে তো কিছু নেই। বুঝতে পারছেন তো, রাষ্ট্রের মিথ্যা প্রচারণা আর সাধারণ মানুষের নিত্যদিনের পণ্য সংকটে চরম হতাশাটা এই একটা কথাতেই কতটা স্পষ্ট। আর এই হতাশা থেকেই শুরু হল মূল ফাটল। আমাদের ৩ নম্বর অংশে থাকছে পতনের সময়রেখা, অর্থাৎ ১৯৮৫ থেকে ১৯৯১ সাল। এতদিনের জমে থাকা চাপগুলো কত দ্রুত ওই বিশাল সাম্রাজ্যকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিল সেটাই এখন আমরা দেখব। সবকিছুর মোড় ঘুরে যায় ১৯৮৫ সালে, যখন মিখাইল গর্বাচেভ একটু উদারনীতি আর সংস্কারের উদ্যোগ নিলেন। কিন্তু সমস্যা হল, এতে কট্টরপন্থী আর অধৈর্য সংস্কারকদের মাঝে শুরু হয়ে গেল রীতিমতো দড়ি টানাটানি। এর পরের ঘটনাগুলো যেন চোখের পলকে ঘটতে থাকল। ১৯৮৯ বার্লিন প্রাচীর পতন, ৯০ লিথুয়ানিয়ার স্বাধীনতা ঘোষণা, আর ১৯৯১ অগস্টে এক ব্যর্থ অভ্যুত্থান, যার চূড়ান্ত পরিণতি আসে ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের চিরস্থায়ী বিলুপ্তির মধ্য দিয়ে। রাজনৈতিক ব্যবস্থা তো ভেঙে পড়ল, কিন্তু এর পর কি? আমাদের ৪ নম্বর ভাগের বিষয় হল শক থেরাপির বাস্তবতা, অর্থনৈতিক রূপান্তর। সোভিয়েত পতনের পর সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল এক ভয়ঙ্কর আর বিশৃঙ্খল অর্থনৈতিক অধ্যায়।
এই যে শক থেরাপি নামটা, এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা বিশাল শক বা ধাক্কা ছিল। বিশ্বব্যাংক আর আইএমএফের নির্দেশনায় কমিউনিজম পরবর্তী রাষ্ট্রগুলোকে রাতারাতি পশ্চিমা পুঁজিবাদী ছাঁচে ফেলার এক বেদনাদায়ক চেষ্টা। মানে যুগ যুগ ধরে চলা একটা সিস্টেমকে আচমকা পুরোপুরি বদলে ফেলার এক অকল্পনীয় প্রজেক্ট। কিন্তু বাস্তবে কি হলো জানেন? রাতারাতি স্বর্গরাজ্য গড়ার এই মডেল পরিণত হল এক বিশাল বিপর্যয়ে। রাশিয়ার প্রায় ৯০% শিল্প প্রতিষ্ঠান পানির দরে বেসরকারি খাতে বিক্রি করে দেয়া হল। একে অনেকে বলেন ইতিহাসের বৃহত্তম গ্যারেজ সেল। মুদ্রাস্ফীতি এতই আকাশ ছুঁয়েছিল যে রুবেলের মান তলানিতে গিয়ে ঠেকে। মানুষের জমানো সব সঞ্চয় নিমেষে উধাও হয়ে যায়, সামাজিক নিরাপত্তা ভেঙে পড়ে, আর গোটা অর্থনীতির নিয়ন্ত্রণ চলে যায় মাফিয়া চক্রের হাতে। ভাবা যায় অবস্থাটা? যাই হোক, এবার আমরা আমাদের আলোচনার শেষ ভাগে চলে এসেছি, ভারত এবং সোভিয়েত পরবর্তী বিশ্ব। এত বড় একটা বৈশ্বিক ওলটপালট, তার প্রভাব আন্তর্জাতিক সম্পর্ক আর আমাদের এই অঞ্চলের সংস্কৃতির উপর ঠিক কতটা পড়েছিল? একটা দারুণ চমকপ্রদ তথ্য দিই। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী সেই সময় তাসখন্দের অন্তত ৭০% মানুষ ভারতীয় সিনেমা দেখত। উজবেকরা যেহেতু মধ্য এশিয়ার বাসিন্দা, ভারতীয়দের সাথে তাদের বেশ ভালো একটা সাংস্কৃতিক মিল আছে। এই ব্যাপারটা প্রমাণ করে যে একটা বিশাল রাজনৈতিক সাম্রাজ্য ভেঙে পড়লেও সাধারণ মানুষের মধ্যকার এই গভীর সাংস্কৃতিক বন্ধনগুলো কিন্তু সহজে মুছে যায় না। অবশ্য শুধু সিনেমা বা সংস্কৃতি নয়, ভারত এবং রাশিয়া কৌশলগত দিক দিয়েও এক অত্যন্ত মজবুত অংশীদারিত্ব গড়ে তুলেছে। ২০০১ সালের কৌশলগত চুক্তিসহ তাদের মধ্যে অন্তত ৮০টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। জ্বালানি নিরাপত্তা, তেল ক্ষেত্রে বড়সড় বিনিয়োগ, মহাকাশ গবেষণা আর ঐতিহাসিক সামরিক সহযোগিতা, এসবের ওপর ভিত্তি করেই তারা একটা বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ার অভিন্ন লক্ষ্য নিয়ে আজও এগিয়ে যাচ্ছে। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। সোভিয়েত ইউনিয়নের এই পতন মানেই কি সমাজতন্ত্রের চিরস্থায়ী মৃত্যু? শক থেরাপির সেই অবর্ণনীয় কষ্ট আর আজকের দিনের ভূরাজনীতির এত সব জটিল সমীকরণ দেখার পর মনে হতেই পারে, এই পৃথিবীতে কি সত্যিই কমিউনিজম আর পুঁজিবাদের বাইরে সবাইকে নিয়ে বাঁচার মতো নতুন কোনো বিকল্প বিশ্বব্যবস্থা গড়ে তোলা সম্ভব? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।